brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টায় দুরন্ত দুটোয় আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালন। হালি শহরে পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি এবং মৃতের স্ত্রীকে। অ্যাটেন্ডেন্টের চাকরি, পুলিশ প্রশাসনের ওপর পরিবার আস্থা রেখেছেন এমনটাই মুখ্যমন্ত্রী বললেন। হালি শহরের ঘটনায় তিনি এটাও বলেছেন যে পুলিশের গাফিলতি প্রমাণিত। কতটা অত্যাচার সেটা ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া যাবে। আরও আপডেট দেবে বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী এবং গোটা বিষয়টার শেষ আপডেট কী? দেখো, হালিশহর পুরসভার প্রাক্তন কাউন্সিলরের স্বামী, তাকে একেবারে হালিশহর থানার মধ্যেই লকআপের মধ্যে পিটিয়ে খুন করা হয়েছে এই অভিযোগ ওঠে। এবং আজকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সরাসরি একদম নিহতের বাড়িতে পৌঁছে যান এবং সেখানেই কিন্তু বীরজু কোয়েতের যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করেন। প্রায় 8 ঘন্টা সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন। যে নিহত তার স্ত্রীর সঙ্গেও তিনি কথা বলেন। পরিবারের তরফ থেকে দাবি করা হয় মূলত দুটি। প্রথমত, যারা অভিযুক্ত পুলিশ কর্মী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দ্বিতীয়ত দুটি বাচ্চা রয়েছে তাদের দায়িত্ব দিতে হবে সরকারকে। মুখ্যমন্ত্রী আজকে এই প্রায় 8 ঘন্টার বৈঠকের পরে, দেখা সাক্ষাতের পরে তিনি বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের কাছে সরাসরি বলেন যে আপাততভাবে তিনি যে তথ্য পেয়েছেন সেখানে কিন্তু পুলিশের গাফিলতি একেবারে স্পষ্ট, তা প্রমাণিত। পুলিশের কাছ থেকে যে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং প্রথমেই যেটা তিনি বলেন যে যিনি আইসি রয়েছেন হালিশহর থানার তাকে ক্লোজ করা হলো এবং তার সঙ্গে সঙ্গে যিনি তদন্তকারী অফিসার তাকেও সাসপেন্ড করা হলো। ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি হবে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে এই দুজন বাদ দিয়েও আরো পুলিশ আধিকারিকরা সেখানে জড়িত রয়েছেন বা এই দুজনের ক্ষেত্রে মূলত পোস্টমর্টেম রিপোর্ট আসার পর কতটা অত্যাচার করা হয়েছে তাও জানা যাবে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে, কড়া পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের তরফ থেকে। এই বিষয়টা নিশ্চিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানে মোদ্দা কথা বিক্রম, এইটুকু বলা যায় যে পুলিশি অত্যাচার হয়েছিল, তার জেরে মৃত্যু, এটা মোটামুটি ভাবে মুখ্যমন্ত্রী নিশ্চিত করছেন, তাই তো? একেবারেই মুখ্যমন্ত্রী তেমনটাই কিন্তু জানান যে আপাততভাবে যে তথ্য তার কাছে এসে পৌঁছেছে এখানে প্রাথমিকভাবে পুলিশের যে গাফিলতি ছিল সেটা স্পষ্ট হয়েছে। দ্বিতীয়ত যে দাবি করা হয়েছিল পরিবারের তরফ থেকে যে দুটি বাচ্চা রয়েছে এবং যিনি নিহত হয়েছেন তিনি একমাত্র আর্নিং মেম্বার, সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি বলেন যে নিহতের স্ত্রীকে গ্রুপ-ডির চাকরি দেওয়া হবে, এই বিষয়টাও তিনি আশ্বাস দিয়েছেন। এর পাশাপাশি তৃতীয় যে বিষয়টি মুখ্যমন্ত্রী বলেন, যেখানে পরিবারের তরফ থেকে কোনো রকম কোনো আর্থিক সাহায্য চাওয়া হয়নি, তবুও মুখ্যমন্ত্রী মানবিক খাতিরে কিন্তু 10 লক্ষ টাকার একটি চেক আজকে নিহতের পরিবারের সদস্যদেরকে দিয়েছে। অপরদিকে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলি। বিক্রম, তুমি সঙ্গে থাকো। কি বলেছেন মুখ্যমন্ত্রী সরাসরি শোনাই আপনাদের। ওনার পরিবার আমার কাছে দুটো জিনিস চেয়েছেন। বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার হয়েছে। আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। এই ঘটনা তার আগে অবশ্য আমরা দেখে গেছি একেবারে তুলকালাম কাণ্ড। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন যাচ্ছিলেন তার গাড়ি ঘিরে রীতিমতো তুলকালাম। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা ইচ্ছাকৃত এমনটাই অভিযোগ করেছেন। আর পাল্টা আজকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে যদি কোথাও গিয়ে থাকেন তাহলে পুলিশকে আগেভাগে জানিয়ে যাবেন, তাহলে গোটা বিষয়টা সুবিধা হয়। তবে গোটা বিষয়টা তিনি সমালোচনাও করেছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শোনাই। কোনো ব্যবস্থা নো নিড, কমপ্লিটলি পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি, আপনি কল্যাণ ব্যানার্জি আর দোলা সেন ছাড়া কাউকে বলেননি। আপনি ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি।
আমি বিক্রমের কাছে একটা বেসিক ব্যাপার জানতে চাই। বিক্রম, প্রাক্তন মুখ্যমন্ত্রীর তো একটা নিরাপত্তা রয়েছে, সিকিউরিটি প্রোটোকল তো তারও থাকে বোধহয়। একটু যদি সাধারণ মানুষের জন্য বুঝিয়ে দাও যে এইরকম কোনো জায়গায় যাওয়ার আগে কি পুলিশকে জানিয়ে যাওয়াটাই দস্তুর? একেবারেই সেটাই দস্তুর, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি Z+ ক্যাটাগরি প্রোটেক্টি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার যে কোনো মুভমেন্ট, যে কোনো গতিবিধি কিন্তু ডাইরেক্টর সিকিউরিটির নলেজে থাকবে, যারা মূলত এই নিরাপত্তা দিয়ে থাকে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি একেবারে হালিশহর পৌঁছে গেলেন, এবং সেখানে কিন্তু আগে ভাগে কোনো রকম ভাবেই জানানো হয়নি ডাইরেক্টর সিকিউরিটিকে যে তিনি কোথায় যাচ্ছেন, কোন পারপাসে যাচ্ছেন, এবং কোনো শিডিউল কিন্তু বলা হয়নি। আজকের যখন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন হালিশহরে, নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন, তারপর বেরিয়ে কিন্তু তিনি স্পষ্টত জানান যে কোনো নলেজ পুলিশের কাছে ছিল না। উপরন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি এখানে এসে পৌঁছলেন, সেখানেও প্রায় শতাধিক পুলিশকে ইমিডিয়েটলি মুভমেন্ট করানো হয় ব্যারাকপুর সিটি পুলিশের তরফ থেকে। যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি Z+ ক্যাটাগরির একজন প্রোটেক্টি, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যদি আগে ভাগে, তিনি যেখানে ইচ্ছা যেতে পারেন, কিন্তু আগে ভাগে তাকে ডাইরেক্টর সিকিউরিটিকে বা পুলিশকে জানাতে হবে। যদি প্রশাসনের নলেজে সেই বিষয়টা থাকে যে তার গতিবিধি কোথায় হবে, তিনি কোথায় যেতে চাইছেন, সেই অনুযায়ী কিন্তু আগাম ব্যবস্থা রাখা হবে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের যে মুভমেন্ট ছিল তা কোনো রকম ভাবেই পুলিশ প্রশাসনের নলেজে ছিল না, আগাম ভাবে কোনো রকম ভাবেই ডাইরেক্টর সিকিউরিটির নলেজে ছিল না। সেক্ষেত্রে তিনি কিন্তু নিজের দায়িত্বে বেরিয়েছিলেন, এবং সেক্ষেত্রে পুলিশকে কোনো রকম ভাবে দায়ভার দেওয়া যেতে পারে না, এমনটা মুখ্যমন্ত্রী মনে করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে বিক্রম। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শোনাই আপনার। দিন না পাথর মেরেছে, এত ভয় পায় বিজেপি আমাকে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না। ভয় পাচ্ছে তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। আমি সুকান্ত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক, একটু সুকান্তবাবুর কাছে যাবো। সুকান্তবাবু, নিঃসন্দেহে যে ঘটনা ঘটে গিয়েছে, মৃত্যুর ঘটনা সমর্থনযোগ্য তো হতে পারে না। আজকে প্রশাসনও এই বিষয়ে যথেষ্ট কড়া। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে যেটা হয়েছে সেটাও আমরা খুব একটা এক্সপেক্ট করি না, কারণ এটা তো সৌজন্যের রাজনীতি একটা থাকবে। কিন্তু মুশকিলটা হচ্ছে সুকান্তবাবু, আপনার মনে থাকবে এর আগের আমলে অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা বা কোচবিহারে একের পর এক বিজেপি বিধায়কদের গাড়িতে বা তার কনভয় বা তাদের ওপর হামলাকেও তৃণমূল একইভাবে জনরোষ বলে দাবি করে থাকতো। এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, জনরোষের ট্র্যাডিশন। এটা মনে হয়, দেখো, মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রথম থেকেই দেখা গেছে যে কোনো জায়গায় তিনি চলে যেতেন। এখন তো তিনি নিজে যে কোনো ভাবে যেতে পারেন না। প্রথম তার বয়স হয়েছে, এবং শুভেন্দু অধিকারী কিন্তু Z ক্যাটাগরির সিকিউরিটি ওনাকে দিয়েছে, এবং কোনোভাবেই এটাও বারবার বলছেন যেন তার নিরাপত্তায় কোনো ফাঁক ফোকর না থাকে। এবার দেখবে জনরোষটা যখন মানে তার কাছে আছড়ে পড়লো, তিনি বলছেন যে এটা বিজেপি করিয়েছে, কিন্তু এটা দেখতে পাবে যে কাদা, ইট এবং চোর চোর স্লোগান তৃণমূল নেতারা ভোট 4 তারিখের পর থেকে কম বেশি সকলেই শুনেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার বাইরে নন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কেসগুলো আরজি কর থেকে শুরু করে যেগুলোর পরে তিনি সেগুলোকে ছোট ঘটনা অনেক জায়গায় বলেছেন, অনেক ধর্ষণের পর, সেগুলোর ফলে জনরোষ তৈরি হয়েছে। আর তুমি যেটা বললে, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন কোচবিহারের, যখন তিনি আসেন খাগড়াবাড়িতে, যেভাবে প্রতিটা জায়গায় শহরে ঢোকার মুখ থেকে বাধাগ্রস্ত হন, বারবার তাকে কালো পতাকা দেখানো হয়, শয়ে শয়ে মানুষকে জড়ো করা হয়, তারপর থেকে কিন্তু বহু জায়গায় কিন্তু আমরা দেখেছি জেপি নাড্ডা ডায়মন্ড হারবারে এসে কি অবস্থায় পড়েছিলেন। সেসবগুলো জনরোষ বলে তৃণমূল দাবি করেছিল না, তখন মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। বিরোধী দলনেতার তো একটা গুরুত্ব রয়েছে, তার সাংবিধানিক দিক থেকে সংসদীয় গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা। তাকে যেভাবে কোচবিহারে নাজেহাল করা হয়েছে, তাও দেখো তুমি, শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলছেন যে আগাম যদি জানাতেন তাহলে তিনি ব্যবস্থা নিতেন। আগের মুখ্যমন্ত্রীর মুখে কোনোদিন এটা কিন্তু শোনা যায়নি, সৌজন্যতা দেখা যায়নি। যার যে সৌজন্যতাই জানে না, তার থেকে আর কি এক্সপেক্ট করা যায় যে তাকে কেউ সৌজন্য দেখাবে? যদি গোটা বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী জনরোষ বলছেন, একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। তিনি তো আবার বলছেন গোটা বিষয়টা রাজনীতির জোক, একেবারে মোদি অমিত শাহ চলে গিয়েছেন তিনি। দুটো বক্তব্যই শোনাই। এই সরকার দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে, জমিদারদের অঙ্গুলি হেলনে চলছে। এবং কালকের যে ঘটনা, আমি এটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানো। পুরোপুরি মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা এক্সিকিউট করেছে। তিনি তো কৃতদাস, তাকে যা বলছে তিনি তাই করছে। গতকালের যে ঘটনা ঘটেছে পুরোপুরি স্টেট স্পন্সার্ড এবং রাজ্য সরকারের সম্পূর্ণ মদত এই ঘটনার পিছনে না থাকলে কারো সাহস হয় না। যে ফুটেজগুলো গাড়ি থেকে রেকর্ড করা হয়েছে, পিছনে যেভাবে মানে এলো পাথারি, ইট, পাটকেল, কাদা এসব ছোড়া হয়েছে, এরা চায় না কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি করুক। হ্যাঁ, সুগন্ধ, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্য শুনলেন এবং এই জায়গা থেকে আমি আপনাকে বলছি, হালি শহরে যারা ছিলেন, যারা বাসিন্দা, যদি জি 24 ঘন্টা দেখে থাকেন তারাও বলতে পারবেন, হালি শহরে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে দিনের পর দিন ক্ষোভ জমে 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 গিয়েছে এবং হালি শহর গোটা এলাকাটা অনেকটাই ত্রাসের রাজত্ব ছিল, এরকমটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। আমরা অনেক খবর করেছি, জমি দখল থেকে পুকুর বোজানো, নানান অভিযোগ ছিল। জনরোষের তথ্য যদি সামনে এসে থাকে, খুব অস্বাভাবিক। না, আমি তো তোমাকে বললাম, দেখো এই জমা অসন্তোষ সেটাই পুঞ্জীভূত হয়েছে, কারণ তিনি তো কোনো কিছুতেই এই যে দুর্নীতিকে চোখ বন্ধ করে তিনি আশকারা দিয়েছেন এবং প্রশ্রয় দিয়েছেন, সেটাই তো দিনের পর দিন আজকে যিনি মারা গেলেন তিনিও কিন্তু, তার নামে অভিযোগ রয়েছে, তার মিসেস স্ত্রীও কাউন্সিলর ছিলেন। এবং তুমি যে অভিযোগগুলো বললে, জমি যেভাবে ইচ্ছা হস্তান্তর করা, জমি দখল করা, তাতে বিভিন্ন পুকুরগুলোকে বুঝিয়ে দেয়া, এগুলো অনেক কিছু হয়েছে হালি শহরে। হালি শহরে মানুষের এই যে বহিঃপ্রকাশটা, সেটা কিন্তু বিজেপির নয়, সেটা কিন্তু অন্য কোনো দলের নয়, সেটা জনগণের স্বতঃস্ফূর্ত যে অসন্তোষ, তারই বহিঃপ্রকাশ বলি আমি মনে করি। একদমই, যদি আমরা কোনোভাবেই চাইবো না যে এই ধরনের ফটো অফ তৈরি হোক, যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তো এই ধরনের বিষয় করা হবে, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভটাও কিন্তু বুঝতে হবে। সিপিএম এর কি বক্তব্য শোনাই। প্রথমে ওনারই পুলিশ কাস্টাডিতে মারবে, তারপরে উনি আবার সেখানে গিয়ে ছবি তুললে ওটা রাজধর্ম পালন হয়ে যাবে। এটাকে যদি আমরা রাজধর্ম বলে ধরি, তাহলে কামদুনিতে তৃণমূলের লোকেরা ধর্ষণ করলো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনি গেলেন, সেটা তাহলে ওনার রাজধর্ম ছিল। সেই দিন কামদুনিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া, মৌসুমী গোয়াল, টুম্পা গোয়ালকে চোপ বলে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা, এটাকে তো আমরা রাজধর্ম বলিনি। তাহলে আজকেই বা শুভেন্দু অধিকারী এটাকে রাজধর্ম বলবো কেন? সুতরাং আমার মনে হয় যে যদি রাজধর্ম পালন করতেই হয়, তাহলে শুভেন্দু অধিকারীর সেই পুলিশ কর্মীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তবে সেটাকে আমরা রাজধর্ম বলবো। তার বাইরে উনি ওখানে গিয়ে শুটিং করলেন কি করলেন না, সেটা রাজধর্ম কেন হতে যাবে আমাদের চোখে? ইন্টারেস্টিং, সিপিএম কিন্তু সমালোচনা করছে বিজেপির, মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, যদিও রাজধর্ম পালন হয়েছে এবং যারা অভিযুক্ত পুলিশকর্মী তাদের চিহ্নিত করে কাউকে ক্লোজ করা হয়েছে, কাউকে সাসপেন্ড করা হয়েছে, আরও তদন্তের কথা বলা হচ্ছে। যাই হোক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি বলছেন সেটাও শুনি। মমতা ব্যানার্জি সরকার যখন কম্পেনসেশন দিত 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, তখন তো বলতো দান করছে, সবাইকে কিনছে। এটাই তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে বলেছিল। আজ কেন 10 লক্ষ টাকা দিতে হচ্ছে? আর ভিকটিমকে একদম নিজের কাছে চাকরিতে রাখলেন কেন? ভিকটিমকে কেনার জন্য? পরের ইস্যুতে চলে আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার অনুমতি অবশেষে পেলেন, যদিও শর্ত সাপেক্ষে, কিছুটা পায়ে বেড়ি পরানো আছে বলা যেতে পারে। কোথায়, কবে, কিভাবে যাচ্ছেন, কবে ফিরছেন, সমস্ত তথ্য এজেন্সিকে জানাতে হবে, এমনকি কোথায় থাকা, চিকিৎসা, সব তথ্য তদন্তকারী এজেন্সিকে জানাতে হবে, এমনটাই শীর্ষ আদালতের তরফে নির্দেশ এসছে। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, আরও নির্দেশিকা কি আছে, কি কি শর্ত দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজীব, দেখো, আগামী সেপ্টেম্বরে 3 সপ্তাহ বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য। 3 সপ্তাহের জন্য তিনি অনুমতি পেয়েছেন এবং কোনো বাধা তাতে নেই এবং বাধা দেওয়াও যাবে না, এমনটাই সুপ্রিম কোর্ট জানিয়েছে। আপাতত এটা কিন্তু সাময়িক স্বস্তি বলেই মনে করা হচ্ছে। আজকে আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু তিনি আশঙ্কা প্রকাশ করেন যে অভিষেকের বিদেশ যাত্রা হলে তার বিরুদ্ধে যে 16টি মামলা রয়েছে, তিনি বিদেশে গিয়ে আর নাও দেশে ফিরতে পারেন, কারণ তার বিদেশ যাত্রায় আপত্তি নয়, চিকিৎসার জন্য যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে অভিষেকের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন তিনি বলেন যে তিনি একজন সাংসদ, একটি রাজনৈতিক দলের জাতীয় সাধারণ সম্পাদক, তার স্ত্রী, 2 সন্তান দেশে রয়েছেন, তার দেশে ফিরে না আসার আশঙ্কা একেবারেই অমূলক।
তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন প্রত্যেকেরই অধিকার রয়েছে তিনি কোথায় চিকিৎসা করাবেন এবং কিভাবে করাবেন তা বেছে নেওয়ার। বিদেশ যাত্রার অধিকারও রয়েছে প্রত্যেকের। আদালতের নির্দেশ যে বিদেশে যাওয়ার আগে অভিষেককে হলফনামা দিয়ে জানাতে হবে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট তার কাছে নেই, এবং তিনি বিদেশে কোথায় যাবেন, কবে যাবেন, কোন জায়গায় চিকিৎসা করাবেন, কোন বিমানে যাবেন, কোন বিমানে ফিরবেন, যাবতীয় তথ্য তদন্তকারী আধিকারিকদের জানাতে হবে এবং তদন্তকারী সংস্থা সেগুলি গোপন রাখবে। সাধারণত রাজনৈতিক মহলের মতে এই ধরনের যে অনুমতি তিনি পেয়েছেন এটি বিশেষ কিছু বিষয় নয়, যে দেশের সর্বোচ্চ আদালত এর আগে প্রত্যেকের ক্ষেত্রেই এই ধরনের অনুমতি দিয়েছে। তবে পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকেরই অধিকার রয়েছে চিকিৎসা কোথায় করাবেন তার বেছে নেওয়ার। সেক্ষেত্রে তিনি আপাতত স্বস্তি পেলেন বলেই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ রাজীব। আমি সুকান্তবাবুর কাছে একটু অন্য অ্যাসপেক্টটা জানতে চাইবো। আমি রাজনীতির বাইরে গিয়ে সুকান্তবাবু নিঃসন্দেহে কে কোথায় চিকিৎসা করবেন তার অধিকার রয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি সাংসদ, সম্মানীয় সাংসদ। কিন্তু একজন সাংসদ যখন এত এত মানে জেদের সঙ্গে ডেলিবারেটলি বাইরে যেতে চান, চোখের চিকিৎসা করাতে চান, কোথাও গিয়ে আমাদের দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন হচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফিরে এসে প্রশ্ন তোলা উচিত চোখের রিসার্চে বিশেষ করে আরও বেশি ফান্ডিং দরকার। কারণ এখানে নিঃসন্দেহে গলতি আছে আমাদের চিকিৎসা ব্যবস্থায়, নিঃসন্দেহে ফাঁক রয়ে গেছে, এত বছর পরও সাংসদকে বাইরে ছুটতে হচ্ছে। দেখো, সমান্তরাল স্বাস্থ্য কাঠামো নিজেই তৈরি করেছিলেন সেবাশ্রয়, সেটা আজকে দুর্নীতির পাকে নিমজ্জিত, এবং তিনি যেতে চাইছেন। দেখো, সুপ্রিম কোর্ট তো তার অধিকার নিয়ে খর্ব করতে পারে না, কিন্তু প্রশ্ন হচ্ছে এসএসকেএমে যেতেই তার কি অসুবিধা, যেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা লালিত বিভিন্ন মেডিকেল কলেজ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেও চিকিৎসা সম্ভব নয় না, আমি জানি না তার কোথায় চিকিৎসা সম্ভব হতে পারে, কারণ ব্যাঙ্গালোর থেকে শুরু করে চেন্নাইয়ের বহু চিকিৎসা কেন্দ্র রয়েছে, হায়দ্রাবাদ রয়েছে। আমার মনে হয় তারা অত্যন্ত পারদর্শী, এবং আমার জানি না পারদর্শী নয় সুকান্তবাবু, এবং তারা যদি পারদর্শী না হয় আপনার আমার কেন অধিকার থাকবে না আরো বেটার চিকিৎসা পাওয়ার, তাই না? সেটাই বলছি, স্বাস্থ্য কাঠামোকে মানে মানে ওই সন্দীপ ঘোষের মতো লোকেদের হাতে পুরোটা নষ্ট করে দিয়ে, এবং ডেট পার হওয়া স্যালাইন ওষুধকে উইদাউট কোনো টেন্ডার ডেকে সেটাকে দিয়ে দেয়া কোনো মানুষকে ওই সিরিঞ্জ ওই বিরুদ্ধে রয়েছে, তখন তো তিনি চুপ ছিলেন। তাহলে নিজের সাংসদের চিকিৎসা বিদেশে হবে, তার দেশের মানুষের চিকিৎসা তোমার আমার সেটা কলকাতায় হতে পারবে না। তাহলে ব্যর্থতা কার? পূর্বতন সরকারে। সেটা তো ওনাকে বোঝা উচিত যে নিজের চোখের চিকিৎসা আমি অন্য দেশে করাতে পারি, কিন্তু আমার রাজ্যের চিকিৎসা ব্যবস্থা সেবাশ্রয় নামক বুজরুকি চালিয়ে পুরো চিকিৎসা ব্যবস্থাকে উনি শেষ করে দিয়েছেন। তার দায়টা ওনাকে নিতে হবে বলে আমি মনে করি। কিন্তু নৈতিকতার দিক থেকে সব্যসাচী তুমি বোঝাতে পারবে না কাউকে যে নৈতিকতার জায়গাটা রয়েছে। আমি যদি লিড ফ্রম দ্য ফ্রন্ট, নেতা যে হয়, যে নায়ক হয়, সে সামনে থেকে নেতৃত্ব দেয়, এরা পেছন থেকে নেতৃত্ব দেয়। তার জন্যই তো এরা জননেতা নন সব্যসাচী। একদমই সুকান্ত। আমরা পরের ইস্যুতে চলে যাব, যেখানে আরজি কর কাণ্ড নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে এবং শ্মশান ফাইলস খুলছে। কেন তড়িঘড়ি নির্যাতিতার দেহ সৎকার করা হলো, ব্যারাকপুরে সিপিকে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং পরিবার সই করেনি। সই ছাড়া তড়িঘড়ি সৎকারের প্রয়োজনটা কি হলো? নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায়, এদের তো সই ছিল। এই গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীর কি নতুন করে অভিযোগ শোনাবে? আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আরও একটা গুরুত্বপূর্ণ মোড়, ঘটনার দিন নার্স যিনি উপস্থিত ছিলেন একজন, তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সিবিআই তরফ থেকে। সিবিআই সিট যখন তদন্তভার নিয়েছিল তারপরে ওই ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং তা ইতিমধ্যেই ফরেন্সিকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, ওই নার্সের ফোন থেকেই নির্যাতিতার মাকে ফোন করা হয়েছিল যে
নির্যাতিতা আত্মহত্যা করেছেন, এমনটাই অনুমান করছে প্রাথমিকভাবে সিবিআই। মায়ের বয়ানের ভিত্তিতে পাওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। আমি আবারও সুকান্তবাবুর কাছে যাব। সুকান্তবাবু, বিষয়টা সাধারণ মানুষের কাছেও একটু অত্যন্ত ক্লান্তিকর হয়ে যাচ্ছে। 2 বছর পরেও ভাবুন, নতুন নতুন তথ্য সামনে আসছে এবং ধোঁয়াশা কাটছে না। দেখো, একটা কথা আছে, জাস্টিস ইজ ডিলেড, জাস্টিস ইজ ডিনাইড। এতদিন ধরে আমাদের বিচার বিভাগের পক্ষ থেকে আমরা জানি চেষ্টা সকলেই করছে, সিট করেছে, সিবিআই করেছে, সকল ভাবে হয়েছে, কিন্তু কোথাও গিয়ে তদন্ত প্রক্রিয়ায় এই যে এসে, এবং তুমি দেখো শ্মশানে যখন তার দেহটা পোড়ানো হচ্ছে তখন তার বাড়ির লোককে থাকা প্রয়োজন, সেটা নেই। এবং যে নার্সের কথা বলছো, যার ফোন থেকে তার বাড়িতে ফোন গিয়েছিল, সেটা এতদিন পর বাজেয়াপ্ত করা হচ্ছে। এবং এই যে বাজেয়াপ্ত করার আগে তাদের সব এবং সুকান্তবাবু, শ্মশানের এই তথ্য কিন্তু শুরু থেকেই অভিযোগ উঠে আসছিল, এই নয় যেটা নতুন অভিযোগ। হ্যাঁ, এবং ময়নাতদন্তের সবাই নিয়েও অভিযোগ রয়েছে সব্যসাচী। মানে পুরোটাই একটা প্ল্যান, কোল্ড মাইন্ডে কাজ করেছেন এনারা। প্রশাসন, সরকার, পুলিশ সকলেই যুক্ত। এবং ওই নির্মল ঘোষ যাকে বলা হচ্ছে, তারা এটাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছেন। কত বড় মানে ভাবো, বাড়ির লোককে, বাবা মাকে ছেড়ে তার দেহটা পুড়িয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র বাঁচার জন্য। তাহলে আজকে ক্লান্তি ধরে গেছে, সত্যি কথা বলতে সব্যসাচী। সে যে দলই হোক, বিজেপি হোক, তৃণমূল, আমরা বুঝি না। আমরা চাই এই যে নির্যাতিতা, যার মানে আজকে সে আমাদের মধ্যে নেই, তার বিচারটা যেন সে পায়। অন্তত সে ওপরে গিয়েও শান্তি পাবে, আমরা পাবো। যারা রাস্তায় নেমেছিলে, তোমরা, সংবাদ মাধ্যম, জি24 ঘন্টা, সকলে শান্তি পাবে যদি পূর্ণাঙ্গ তদন্ত হয়। কিন্তু আমি আবারও বলছি, এই তদন্ত প্রক্রিয়া হয়তো যে তথ্যগুলো প্রয়োজন, সেই তথ্যগুলো এখন কি আর পাওয়া যাবে, সেই প্রশ্নটা থাকছে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।